আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি আমাদের প্রজেক্ট ভিজিটে। সেই প্রজেক্ট হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। তো এখানে আমাদের কোম্পানি 5টা আউটডোর সাপ্লাই করেছে, কারণ আমরা পরে গিয়েছিলাম অনেক। তো এর আগে অন্য একটা কোম্পানি কিছু আউটডোর ইউনিট ইনস্টল করেছে। তো আপনারা সবসময় আমার কাছে জানতে চান যে একটা প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করে, সেই বিষয় নিয়ে একটা ভিডিও চান। আসলে একটা জিনিস বুঝতে হবে যে একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে কমপক্ষে 3 মাস 4 মাস 1 বছর 3-4 বছরও সময় লেগে যায়। তো আমার ভিডিও তো আসলে এত বড় করা সম্ভব না। সেই ডিটেলস ভিডিও যদি করতে যাই কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আর একই দিনে তো এই বিভিন্ন টাইপের কাজ চলে না। হয়তো বা কোনো একদিন আউটডোর ইউনিটের ইনস্টলেশনের কাজ চলতেছে, কোনো দিন হয়তো ইনডোর ইউনিট ইনস্টলেশনের কাজ চলতেছে, আবার কোনো জায়গায় কোনো দিন হয়তো বা ডাক্টিংয়ের কাজ চলতেছে। তো সেই ক্ষেত্রে একই দিনে তো আসলে এত বড় ভিডিও করা সম্ভবও না। আর আমি যেহেতু সবসময় প্রজেক্টে থাকিও না, তো সেই জন্য আমি মাঝে মাঝে আমার যে প্রজেক্টগুলো আমি ডিজাইন করি সেই প্রজেক্টগুলো আমি ভিজিট করতে যাই। তো সেই প্রজেক্টগুলোরই আমি মাঝে মাঝে আপনাদের কিছু একটা বোঝানোর চেষ্টা করি যে আসলে প্রজেক্টগুলো কীভাবে ইনস্টলেশন করতে হয় সেই ডিজাইন অনুযায়ী। তো এবার ধরা যাক, তো এই যে দেখতে পাচ্ছেন যে আউটডোর ইউনিট, এই প্রজেক্টটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যেটা আমরা চিনি পান্থাপথে যে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড যে কোম্পানি আছে, বসুন্ধরা গ্রুপের একটা সুনামধন্য একটা প্রতিষ্ঠান। তাদের শপিং কমপ্লেক্সে লেভেল 8 এবং কি বেসমেন্টে কিছু এরিয়াতে তারা আগের যে এয়ার কন্ডিশনিং আছে সেই এয়ার কন্ডিশনিংয়ের দিয়ে এখানে আসলে এতটুকু ঘাটতি পড়ে যায়, মানে তারা নতুন করে এই জন্য ভিআরএফ এয়ার কন্ডিশনিং নিয়েছে। এর মধ্যে আমরাও কিছু ভিআরএফ এয়ার কন্ডিশনিং সাপ্লাই করেছি, অন্য একটা কোম্পানি তারাও করেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা একটা জিনিস বারবার আমাকে প্রশ্ন করেন অনেক সময় যে একটা আউটডোর থেকে আরেকটা আউটডোর কতটুকু গ্যাপ থাকা উচিত এবং কি এখানকার পাইপিংগুলো কিভাবে করতে হয়। তো সেই জিনিসটা নিয়ে সামান্য একটু আলোচনা করব। দেখবেন একটা জিনিস, এই যে দুই পাশে যে আউটডোরগুলো আছে, একটা আউটডোর থেকে আরেকটা আউটডোর কমপক্ষে আপনারা চেষ্টা করবেন যাতে 1 মিটার থাকে। আর পাশাপাশি যে এই যে একটা সারিতে যখন দেখতেছেন এই একটা আউটডোরের সাথে এই একটা আউটডোর, আপনি জাস্ট 200 mm থেকে শুরু করে 500 mm দিলে ভালো হয়, বা এর চেয়ে যদি বেশি দেন আরও ভালো, অথবা আপনি মেনটেনেন্স করার সুবিধার্থে যতটুকু জায়গা প্রয়োজন হয়। কিন্তু একটা সারি থেকে আরেকটা সারি, এই ডিস্টেন্স, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা সারি, তার সামনে আরেকটা সারি, আরও কিন্তু এখানে 4টা আউটডোর, 4টা সারি কিন্তু আছে এখানে, একটা থেকে আরেকটা সারির ডিস্টেন্স যাতে কমপক্ষে 1 মিটার হয়। এর কারণ হচ্ছে আপনি যখন এই যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে আর এই পাশ থেকে, বাম থেকে ডান পাশ পর্যন্ত কমপক্ষে 1 মিটার আপনারা গ্যাপটা রাখবেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সেই 1 মিটার রাখা সম্ভব হয় না, কিন্তু আপনারা চেষ্টা করবেন 1 মিটারে বেশি করা যায় কোথায়, যেখানে করা যাবে সেখানে সবচেয়ে ভালো হবে। এই কারণেই এটা, আমরা তো ভেপার কম্প্রেসর সাইকেল সম্পর্কে সবারই ধারণা আছে যে একটা এয়ার কন্ডিশনিংয়ের কার্যপ্রণালীটা আগে আপনাদের বুঝতে হবে। আমরা করি কম্প্রেসরের মাধ্যমে যে গ্যাসটাকে কম্প্রেস করে লো টেম্পারেচারের এবং কি লো প্রেশার গ্যাসটাকে কম্প্রেস করে হাই টেম্পারেচারে হাই প্রেশার গ্যাসে কন্ডেন্সারে প্রেরণ করা হয়। সেই কন্ডেন্সারের কাজটা কি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ডেন্সার। সেই কন্ডেন্সারের কাজটা কি, আমাদের বায়ুমণ্ডলী যে টেম্পারেচার আছে, ন্যাচারাল যে টেম্পারেচারটা আছে বা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আছে, তার সাথে এই কন্ডেন্সারের হিটটা সেখানে প্রদান করা হয়। এই জন্য উপরে একটা ফ্যান থাকে, সেই ফ্যানের মধ্যে বাতাস সাপ্লাই করা হয়। বাতাস সাপ্লাই করা হলে সেই কন্ডেন্সারটাকে ঠান্ডা করা হয়। সেই কন্ডেন্সার ঠান্ডা হলে তার পরবর্তী কার্যপ্রণালীটা সম্পন্ন হয়ে থাকে, একটা এয়ার কন্ডিশনিং বলেন বা রেফ্রিজারেশন, যে কোনো সাইকেল। তো সেই জন্য আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে একটা আউটডোর থেকে আরেকটা আউটডোর, এই ডিস্টেন্সটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা যদি মনে করেন যে একটা আউটডোর থেকে আরেকটা আউটডোর জায়গা আছে দিয়ে দিই, কাজ হয়েই যাবে, আসলে একটা ভুল ধারণা। আপনারা যারা হয়তো বা এই ডিপার্টমেন্ট সম্পর্কে হয়তো বা কাজ শিখেছেন হাতে কলমে, থিওরিক্যাল আইডিয়া একটু কম আছে বা স্টাডি করতেছেন এখনও সেইভাবে আপনারা আয়ত্ত করতে পারেন নাই, তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।
একটা জিনিস মনে রাখবেন যে যদি আপনার আউটডোর একটা থেকে আরেকটা খুব কাছাকাছি হয় সেই ক্ষেত্রে হবে কি আপনার এই আউটডোরের যে কন্ডেন্সারটা সেই যদি কন্ডেন্সার ঠিকমতো ঠান্ডা না হয় তাহলে বুঝবেন আপনার ভিতরের যে ইনডোর পার্ট আছে সেই পার্টে ঠিকমতো ঠান্ডা হবে না। তার মানে আপনি একটা জায়গা যদি আপনার ঠান্ডা করতে আধা ঘন্টা সময় লাগে 22 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে আসতে, সেই ক্ষেত্রে আপনার লাগবে 30 ডিগ্রি, মানে আধা ঘন্টার জায়গায় আপনার লাগবে 1 ঘন্টা সময়। তার মানে কি আপনার অল্প পরিমাণ জায়গায় যে পরিমাণ জায়গাতে আপনি যে পরিমাণ বিদ্যুৎ খরচে আপনি দ্রুত ঠান্ডা করতে পারবেন সেই একই পরিমাণ জায়গা আপনাকে ঠান্ডা করতে অনেক বেশি বিদ্যুৎ খরচ হবে। এই ক্ষেত্রে আপনার হবে কি এয়ার কন্ডিশনিং যে পরিচালনা বা মেনটেনেন্স কস্ট অনেক বেড়ে যাবে এবং কি এর রানিং কস্ট, যেটাকে আমরা বলি রানিং কস্ট, সেই রানিং কস্টটা বেড়ে যাবে। তার মানে আপনাকে ইলেকট্রিসিটি বেশি খরচ হয়ে যাবে। তার মানে যদি আপনার আউটডোরের পারফরমেন্স কমে যায় তার মানে পুরো সিস্টেমটারই পারফরমেন্স কমে যাবে। তো সেই জিনিসগুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যখন আউটডোর ইনস্টল করতে যাবেন। তো আশা করে আমি আসলে আউটডোর ইউনিটের যে আসলে ডিস্টেন্সটা কত রাখা উচিত সেই বিষয়টা হয়তো বা ছোটোখাটো পরিসর হলেও আপনাদের হয়তো বা একটু আইডিয়া দিতে পেরেছি। তো এই সম্পর্কে যারা ভিআরএফ এয়ার কন্ডিশনিং, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, ভেন্টিলেশন সিস্টেম, এয়ার কুল চিলার, ওয়াটার কুল চিলার, এমনকি কুলিং টাওয়ার, পাম্প